তো চলো সেকেন্ড দোলকে কি বলেছে ভাই। সেকেন্ড দোলকে আমাদেরকে, সেকেন্ড দোলক আসলে কি? সেকেন্ড দোলক হচ্ছে একটা সরল দোলক। আমরা গত ক্লাসে সরল দোলক পড়েছিলাম। সরল দোলকের সংজ্ঞা কি? সরল দোলক হচ্ছে আমাদের অল্প বিস্তরে দোলায়মান দোলক, স্বল্প বিস্তারে দোলায়মান দোলক। এই স্বল্প বিস্তারটা কত? থিটার মান 4 ডিগ্রি থেকে বেশি হতে পারবে না। থিটার মান যদি 4 ডিগ্রি থেকে বেশি না হয় তখন আমরা সেই দোলকটাকে সরল দোলক বলবো, কারণ থিটার মান 4 ডিগ্রি থেকে কম হলে তার গতিপথটা সরল রৈখিক হয়, কার্ভ হয় না, বৃত্তাকার হয় না, তার কারণে এটাকে আমরা সরল দোলক বলছি। সেকেন্ড দোলক কাকে বলে ভাই? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সেকেন্ড দোলক। যেই সরল দোলক ভূপৃষ্ঠে, মানে আমরা যেখানে বসবাস করছি ভূপৃষ্ঠে যেই সরল দোলকটা একটা দোলন দিতে 2 সেকেন্ড সময় নেয় তাকে আমরা বলছি সেকেন্ড দোলক। তাহলে সেকেন্ড দোলকের সংজ্ঞাটা প্রথমেই চলো আমরা তাহলে লিখে ফেলি, ঠিক আছে? চলো প্রথমে আমরা সেকেন্ড দোলকের সংজ্ঞাটা লিখে ফেলি। সেকেন্ড দোলকের সংজ্ঞা কি হবে ভাইয়া? ভূপৃষ্ঠে যেই দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে। তাহলে চলো আমার সাথে তোমরাও লিখো, চলো 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 লিখি চলো। ভূপৃষ্ঠে যে দোলকের ভূপৃষ্ঠে যে দোলকের দোলনকাল, ভূপৃষ্ঠে যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, দোলনকাল মানে কি ভাই? পর্যায়কাল, টি, বড় হাতের টি, 2 সেকেন্ড, তাকে সরল দোলক, তাকে সেকেন্ড দোলক বলে। সেকেন্ড দোলক বলে। এটা সরল দোলক তো অবশ্যই, বাট তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সেকেন্ড দোলক। তো ভাই সেকেন্ড দোলকের দোলনকাল, কেউ যদি মনে করো সেকেন্ড দোলক তার মানে তার দোলনকাল 1 সেকেন্ড, তাহলে তুমি একটা বলদ, তুমি একটা বোকা। কারণ কি? তুমি সংজ্ঞা জানো না, তুমি আন্দাজে বলছো। সেকেন্ড দোলক বলা হয় কাকে? যার দোলনকাল 2 সেকেন্ড। চলো আমরা একটু দেখি কার দোলনকাল 2 সেকেন্ড। 2 সেকেন্ড জিনিসটা আসলে কি? এই যে আবার সেই আমার গতকালকের বিখ্যাত সেই, মানে এটা অনেক কাজে লাগতেছে তাই না চার্জারটা, এটাকে আমি একটু পরে এটা দিয়ে একটু সরল দোলক বানাইতে পারতেছি। তাহলে গতকালকে সেই বিখ্যাত সরল দোলকটা ভাইয়া আজকে আবার নিয়ে আসলাম। তো এই যে দেখো সরল দোলক। তো এই সরল দোলকটা এখন কোথায় আছে ভাইয়া? কেন্দ্রে, সাম্যাবস্থানে। সাম্যাবস্থান থেকে সেইভাবে একটা টিক দিল, এইভাবে আসলো। এটাই কি দোলনকাল? না ভাইয়া। সাম্যাবস্থান থেকে সেই দিকে গেল এবং আবার সাম্যাবস্থানে ফিরে আসলো, এটা কিন্তু দোলনকাল না, এটা হচ্ছে অর্ধেক দোলন। সে আবার বিপরীত দিকে গেল, আবার একই দিকে সাম্যাবস্থানে ফিরে আসলো। এই যে 1 2 3 4, ভাই আবার বলছি 1 2 3 4, এটা হচ্ছে একটা দোলনকাল। তাহলে দোলনকাল আসলে আমাদের 4টা দোলন, মানে 4টা ঢেউ দিলে একটা দোলনকাল পাওয়া যায়। ব্যাপারটা চলো আমরা একটু এই চিত্রটা দেখে বুঝি। এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত সাম্যাবস্থান, এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান, এটা আমাদের হচ্ছে সাম্যাবস্থান। তো আমি এটার উপরেই লিখি, এটার উপরে আমি গতকালকের কিছু ইনফরমেশন লিখে দিই যাতে করে আমার নাজান বাচ্চারা একটু বুঝতে পারে সহজে। তাহলে এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থান, এটা হচ্ছে আমার ডান দিকের বিস্তার, এটা হচ্ছে আমার বাম দিকের বিস্তার। তো ভাই বিস্তার দুই দিকে কি হবে? সমান। মানে এই সরল দোলকটা ডান দিকে ঠিক যতটুকু উপরের দিকে উঠবে, মানে এই যে এটা হচ্ছে সাম্যাবস্থানের লাইন, সাম্যাবস্থান থেকে যতটুকু উপরে উঠেছে বাম দিকেও আমার সাম্যাবস্থান থেকে ঠিক ততটুকু উপরেই উঠতে পারবে, ঠিক আছে? এতটুকু যাওয়ার পরেই তাকে আবার টান দিয়ে সরল দোলকটা কি করবে? আবার সাম্যাবস্থানে নিয়ে আসবে। তাহলে ডান দিকে সে যতটুকু দোল দিবে বাম দিকেও সে সেম পরিমাণ দোল দিবে। তাহলে সাম্যাবস্থানে কি কি থাকে ভাইয়া? সাম্যাবস্থান দন্তস্ব তে সাম্যাবস্থান, দন্তস্ব তে সরণ শূন্য। তাহলে সাম্যাবস্থানে আমাদের সরণ হয় 0, সরণ 0 হলে বিভব শক্তি ইপি কত হয়? 0। আর সাম্যাবস্থানে আমাদের গতিশক্তি হয় ম্যাক্সিমাম, এটা আমরা গত ক্লাসেই পড়েছি। বিস্তার, বিস্তারে ভাইয়া একটা উচ্চতা থাকে, সাম্যাবস্থান থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় সে উঠেছে, তার মানে বিস্তারে যেহেতু বতে বিস্তার, বতে আমাদের বেগ, বিস্তারে আমাদের বেগ ভি হবে 0, বেগ ভি হলে বিস্তারে আমাদের গতিশক্তি 0, আর বিস্তারে আমাদের বিভব শক্তি হবে ম্যাক্সিমাম। বিস্তারে আমাদের বিভব শক্তি হবে, সরি এটাতে মনে হয় দাগ পড়ে গেছিল, আচ্ছা দাঁড়াও আবার যাচ্ছি। আচ্ছা তাহলে বিস্তারে আমাদের ইপি হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? এই পাশের বিস্তারটাও সেম, এই পাশের বিস্তারেও আমাদের বেগ এইদিকে যখন আসবে বেগ হবে 0, বেগ যদি ভাইয়া 0 হয় তাহলে এইদিকে আমাদের ই কে গতিশক্তি যেহেতু হাফ এম ভি স্কোয়ার, ভি এর মান 0 অর্থাৎ গতিশক্তি হবে 0, এবং এইদিকেও আমার বিভব শক্তি mgh, এটা হবে ম্যাক্সিমাম। তো এই পড়াশোনাগুলো আমাদের গতকালকের ক্লাসের পড়াশোনা ছিল। তো আমরা দেখতে পাচ্ছি সাম্যাবস্থানে সরণ 0, বিভব শক্তি 0, গতিশক্তি ম্যাক্সিমাম, আর বিস্তারে আমাদের বেগ 0, তাই গতিশক্তি 0 এবং বিভব শক্তি ম্যাক্সিমাম।
তো আমাদের উদ্দেশ্য কি সেকেন্ড দোলক বুঝবো। তো সেকেন্ড দোলকটা আমাদের কিভাবে কাজ করে চলো দেখি। এই যে সাম্যাবস্থান, এই সাম্যাবস্থান থেকে মনে করো একটা দোল দিয়েছে এইদিকে, মনে করো এটার জন্য আমাদের সময় লেগেছে এক টিক। আবার এইখান থেকে সে আবার ফিরে আসছে কোন দিকে, আবার এইদিকেই ফিরে আসছে, তাই না, আবার এইদিকে ফিরে আসছে। তাহলে এটা মনে করো 2। এটা কি দোলন না ভাই, এটা হচ্ছে অর্ধ দোলন। এই দুইটাকে দিয়ে আমরা বলছি অর্ধ দোলন। তারপর সে আবার মনে করো এইদিকে আসছে, এটা হচ্ছে 3 নাম্বার দোলন। সে আবার সাম্যাবস্থানে যাচ্ছে, 4 নাম্বার দোলন। তাহলে এই 4টা মিলে মিলে হচ্ছে একটা দোলনকাল। তাহলে একটা সেকেন্ড দোলকের মোট দোলনকাল কত ভাই, 2 সেকেন্ড। তাহলে এরকম 4 বার ঢেউ দিতে তার প্রত্যেকটা টোটাল কত সময় লাগতেছে, 2 সেকেন্ড। তাহলে একবার যেতে কতক্ষণ সময় লাগবে, 2/4। 4 বার যেতে 2 সেকেন্ড, একবারে কত, 0.5 সেকেন্ড। তাহলে সরল দোলকের বা সেকেন্ড দোলকের এই সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকের বিস্তারে যেতে সময় লাগবে 0.5 সেকেন্ড। তাহলে এই এক হচ্ছে আমাদের 0.5 সেকেন্ড। এই 2 নাম্বার ঢেউ দিতে আমাদের সময় লাগবে 0.5 সেকেন্ড। 3 নাম্বার ঢেউয়ের জন্য আমাদের সময় লাগবে 0.5 সেকেন্ড, এবং ফাইনাল যে ওয়েভ দিবে সেটার জন্য আমাদের সময় লাগবে 0.5 সেকেন্ড। 4টা 0.5 যোগ করলে আমরা পাচ্ছি 2 সেকেন্ড। আর এরকম একবার এই যে দেখো আমি দেখাই, এখন এটার সাথে এটা একটু মেলাও। এই যে দেখো, এটা হচ্ছে মনে করো আমাদের সেই সরল দোলক, একবার গেছে এদিকে 0.5, আবার এদিকে আবার 0.5। তাহলে অর্ধ দোলন, যেদিকে গিয়েছে আবার সেখানেই আসছে, বাট বিপরীত দিক দিয়ে আসছে, গিয়েছে এইদিকে ফিরে আসছে বিপরীত দিকে। এটা দোলনকাল হয়নি এখনো, অর্ধ দোলন হয়েছে। তাহলে কতক্ষণ লাগছে, টোটাল 1 সেকেন্ড। আবার গিয়েছে এইদিকে 3 নাম্বার, আবার এসেছে এইদিকে 4 নাম্বার। এই যে 4টা দোলন দিল, এই 4টা দোলন মিলে আমাদের সময় লাগছে 2 সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলকের আমাদের এরকম বারবার টু এন্ড ফ্রো, একবার ডানে একবার বামে, আবার বামে আবার ডানে। দেখো জিনিসটা দেখো, এই যে এদিক দিয়ে যদি দেখো, এটার সাথে যদি মিলাও, একবার এদিকে আবার এখানে। এই যে আমি হচ্ছে সাম্যাবস্থান, একবার এদিকে গিয়েছে আবার এদিকে আসছে, বাট বিপরীত দিক দিয়ে ফিরে আসছে, হবে না। আবার এদিকে গিয়েছে আবার এখানে আসছে, এখন হয়েছে। তাহলে দেখো 1 2 3 4, একটা নাচের মুদ্রা হয়ে গেছে না, দেখো 1 2 3 4, এই 4টা মিলে হচ্ছে একটা দোলনকাল। তাহলে সেকেন্ড দোলকের দোলনকাল কতটুকু ভাইয়া, সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে আমাদের 2 সেকেন্ড। ঠিক আছে, তো সেকেন্ড দোলক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা ভাইয়া, থাকলে একটু ঝটপট আমাকে করে ফেলো তো। সেকেন্ড দোলক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকলে করো, সব থাকলে করো। আমি দেখতে পাচ্ছি কে কে আছো, একটু দেখি তো। যারা আছো একটু হাত তোলো, হাত পা তোলো। নবনী আছো, ঐশ্বর্য আছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আর কে কে আছো বলো। যারা আছো একটু হাত পা একটু ছোড়াছুড়ি করো। যারা আছো একটু হাত পা ছুড়ে আমাকে একটু জানাও। ক্লাসের উপস্থিতি এত কম হলে ক্লাস নিতে ভালো লাগে? রেগুলার ক্লাস নেন না। এখন তো ভাইয়া রেগুলার ক্লাস নিচ্ছি, তারপরেও তো তোমরা থাকো না। ঘটনা কি, পড়াশোনা করতে ভালো লাগে না? এটার মানে হচ্ছে এই। তাহলে দেখো কারা। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। তো যারা বুঝতে পারবে না তারা হচ্ছে আমাকে জানাও, কমেন্ট ক্লাস চলাকালীন সময়ে আমাকে একটু জানাবে। এখন আসো আমরা দেখি আমাদের একটা বোর্ডে আসা একটা প্রবলেম। বোর্ডে আসা প্রবলেমটার মধ্যে আমি শুধুমাত্র গরুর গকে রেখেছি, কারণ এই অঙ্কটা করতে আমাদের সেকেন্ড দোলক টাইপ কনসেপ্টটা একটু লাগবে। ঠিক আছে, এই জন্য শুধু এটাকে আমি রেখেছি। ওকে, এই জিনিসটাকে আমি এই অঙ্কের জন্য রেখেছি। তো চলো দেখি। আচ্ছা তাহলে চলো, আচ্ছা ঠিক আছে, অর্পা আছো, ঠিক আছে, ঐশ্বর্য আছো, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি আমাদের কি বলেছে। চাঁদে দোলকটির দোলনকাল কত? ভাই এটা একটা ফেমাস কোয়েশ্চেন। এটা করার জন্য আমাদের একটু টেকনিক খাটাতে হবে, একটু কাজ আছে, তো আমরা এটা একটু করে দেখি। চলো শুধু গ করব, ঘ নাই, ঘ রাখি নাই। দেখো এটা একটা সেকেন্ড দোলক বলে দিয়েছে। দেখো প্রশ্নে বলেছে সেকেন্ড দোলক, তার মানে এই সরল দোলকের ভূপৃষ্ঠের দোলনকাল কত? 2 সেকেন্ড। আচ্ছা, চিত্রে একটি সেকেন্ড দোলক দেখানো হলো যা ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়। ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, এটার মানে কি এই সেকেন্ড দোলকের দোলনকাল ভূপৃষ্ঠে 2 সেকেন্ড। ঠিক আছে, তারপর ও এর মান দেওয়া আছে 2 মিটার, বি এন এর মান দেওয়া আছে 0.5 মিটার। ভাই এগুলো লাগবে না, এগুলো ঘোড়ার ঘতে লাগতো। হ্যাঁ, ঘোড়ার ঘ এই অঙ্কে রাখি নাই, কারণ ওটা বোঝানোর এখন দরকার নাই, তাই রাখি নাই। তারপর বি দোলকটির সর্বোচ্চ অবস্থান, এই যে বি হচ্ছে বিস্তার, এই যে এটা সাম্যাবস্থান, এটা হচ্ছে বিস্তার।
ববের ভর দেওয়া আছে 5 গ্রাম। ভাইয়া আমাদের সরল দোলকের ম্যাথে ববের ভর হুদাই দেওয়া হয়, এটার কোনো ফাংশন নাই, সূত্রের মধ্যে ববের ভর কোথাও লাগে না। ববের ভর যদি পরীক্ষায় দেয় তুমি ওটা নিয়ে মাথা ঘামাবা না, কারণ তোমার মাথায় এটা ঢুকিয়ে নাও, সরল দোলকের ম্যাথে ববের ভরের কোনো দরকার পড়ে না। কারণ সরল দোলকের আমরা 4টা সূত্র পড়েছিলাম ভাইয়া, সমকালের সূত্র, দৈর্ঘ্যের সূত্র, ত্বরণের সূত্র এবং ভরের সূত্র। হ্যাঁ, ভরের সূত্র আর সমকালের সূত্রে কিন্তু কোনো গাণিতিক রূপ ছিল না। সমকালের সূত্র, ভরের সূত্রে কোনো গাণিতিক রূপ ছিল না। কেন? কারণ সরল দোলকের দোলনকাল ববের ভর, আয়তন এবং উপাদান এগুলোর উপর নির্ভর করে না। তাই সরল দোলকের অঙ্কে ববের ভর দিলে যা, না দিলেও তা। ঠিক আছে, তাহলে ববের ভর এই যে 5 গ্রাম, এটা আমাদের কোনো কাজে আসবে না। দোলকটিকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে যাওয়া হলো, তাহলে চাঁদে নিয়ে গেলে কি হবে? হ্যাঁ, সব ঠিক থাকবে। চাঁদে নিয়ে গেলে যেটা হবে, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ জি আর চাঁদের অভিকর্ষজ ত্বরণ জি সেম না। এখন সরল দোলকের সূত্র কি? টি সমান 2π√L/g। তার মানে সরল দোলকের সূত্রে কিন্তু জি এর বেশ বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে যেহেতু একই সরল দোলককে তুমি চাঁদে নিয়ে যাচ্ছ, তাই সরল দোলকের যে আমাদের যে কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল, বড় হাতের এল, সেটা কিন্তু চেঞ্জ হবে না। কারণ এই সরল দোলকটাকে তুমি একবার পৃথিবীতে মাপাচ্ছ, নাচাচ্ছ, এরপর আবার এই সরল দোলকটাকে তুমি চাঁদে নিয়ে গেছো। পৃথিবী এবং চাঁদে দুই জায়গায় সরল দোলকের সুতার দৈর্ঘ্য চেঞ্জ আসবে না, ববের ব্যাসার্ধ কোনো চেঞ্জ আসবে না, অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য এল কনস্ট্যান্ট থাকবে। কার্যকরী দৈর্ঘ্য এল যদি কনস্ট্যান্ট থাকে, আমরা গতকাল পড়েছি আমাদের অভিকর্ষজ ত্বরণের সাথে মানে জি, স্মল জি এর সাথে পর্যায়কাল বা দোলনকাল ক্যাপিটাল টি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এটা ওই সূত্র দিয়ে করতে হবে। এখন খেয়াল করো কি বলছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ চাঁদের বড় ব্যাসার্ধের 81 গুণ ও 4 গুণ। তার মানে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবীতে জি বলে দেওয়া আছে 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো দিয়ে আমাদের প্রচুর সিকিউ আসতে দেখা যায় এই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে আমাদের এই যে অমুকের ভর থেকে এত গুণ, তমুকের ব্যাসার্ধ থেকে এত গুণ, এই রিলেটেড সিকিউ কিন্তু আমরা বারবার এই অধ্যায়ে ফেস করব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখে ফিরি আমাদের অঙ্কটা কিভাবে করতে হয়। লেটস গো। দেখো গতে আমাদেরকে কি বলেছে, চাঁদে দোলকটির দোলনকাল কত। তো আমি আগে ডাটাগুলো একটু নেই। হ্যাঁ, এই অঙ্কের জন্য আমাদের এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত কোনো ডাটাই লাগবে না, আমাদের ডাটা শুরু হচ্ছে ভর এবং ব্যাসার্ধ দিয়ে। তাহলে আমরা ধরি পৃথিবীর ভর চাঁদের ভরের কত, 81 গুণ। তাহলে চাঁদের ভর আমরা ধরে নিই, ধরি চাঁদের ভরকে আমরা এম মুনের প্রথম ওয়ার্ড কি এম, ছোট হাতের এম দিয়ে আমি বুঝাইছি মুনের মাস অফ মুন, অর্থাৎ চাঁদের ভরকে তুমি ধরে নাও এম। তাহলে পৃথিবীর ভর কত, সুতরাং পৃথিবীর ভর কত আসবে, এম অফ আর্থ মানে পৃথিবী কত হবে ভাই, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, তার মানে 81 এম। ঠিক আছে, আবার চাঁদের ব্যাসার্ধকে তুমি ধরে নাও আর। ধরো চাঁদের ব্যাসার্ধ আর এম, রেডিয়াস অফ মুন এটা কত ধরে নাও আর। তাহলে সুতরাং পৃথিবীর ব্যাসার্ধ কত ভাইয়া, পৃথিবীর ব্যাসার্ধ আসবে আর ই ইকুয়াল টু কত, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, অর্থাৎ 4r। হ্যাঁ, এগুলা কেন বের করছি, কারণ ভাইয়া পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু চাঁদের ব্যাসার্ধের সমান না, পৃথিবীর ভর যেহেতু চাঁদের ভরের সমান না, তারপরে পৃথিবীর ছোট জি মানে অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণের সমান হবে না। আমাদের মূল উদ্দেশ্য আমরা প্রথমে স্মল জি বের করব, ওখান থেকে আমি দোলনকাল টি বের করব। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর জন্য জি কত, জি হচ্ছে আমাদের, এটাকে জি ই বলতে পারি, জি আর্থ বলতে পারি। তাহলে জি আর্থ এটা হচ্ছে আমাদের কত আসতেছে, জি আর্থ হচ্ছে পৃথিবীর জন্য হচ্ছে আমাদের 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এটা এখন লেখার দরকার নাই। তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা পৃথিবীর জন্য দোলনকাল কত ভাইয়া, একটা সেকেন্ড দোলক নিয়েছি যেটা পৃথিবীতে সঠিক সময় দেয়। তাহলে আমরা ধরে নেই পৃথিবীতে
পৃথিবীতে দোলনকাল। পৃথিবীতে দোলনকাল, দোলনকালকে কি দিয়ে প্রকাশ করা হয়? ক্যাপিটাল টি। যেহেতু পৃথিবীতে টি অফ ই ইকুয়াল টু কত? 2 সেকেন্ড। তোমাকে বের করতে বলছে দোলকটির চাঁদে দোলনকাল কত। তাহলে দোলকটির চাঁদে দোলনকাল কত আসবে? টি অফ মুন ইকুয়াল টু হোয়াট? এটা আমাদেরকে বের করতে হবে। দোলকটির চাঁদে দোলনকাল কত, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা দোলনকাল বের করব কিসের সাহায্যে ভাইয়া? অভিকর্ষজ ত্বরণ স্মল জি এর সাহায্যে। এখানে কিন্তু কার্যকরী দৈর্ঘ্য দিয়ে বের করা যাবে না, কারণ 21 সেকেন্ড দোলককে তুমি হচ্ছে একবার পৃথিবীতে নাচিয়েছো, দোল দোল দুলুনি দিছো, আর একবার চাঁদে নিয়ে দোল দোল দুলুনি দিছো। তার মানে দুই ক্ষেত্রে আমাদের কিন্তু স্মল জি চেঞ্জ হচ্ছে, বাট ক্যাপিটাল এল কার্যকরী দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না। তো আমরা এখন লিখি, আমরা জানি, আচ্ছা এটাও হলুদ কালি দিয়ে লিখি, এটা এ কালি দরকার নাই, তাহলে হলুদ রাগ করবে যে আমাকে দিয়ে শুরু করছিস শেষ করতেছিস না। দেখো আমরা জানি আমি চাঁদে দোলনকাল বের করব, যার দোলনকাল বের করব তাকে উপরে রাখি, যার দোলনকাল আমি জানি তাকে নিচে রাখি। তাহলে দোলনকালের সূত্র আমরা যদি এখানে একটু যদি সাইডে যদি লিখে রাখি, আমরা জানি টি সমানুপাতিক 1/√g। এটা আমরা সবাই জানি, গতকাল পড়েছি। তার মানে দোলনকালের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক হলে কি হয় গতকাল বলেছি না, অনেকবার বলেছি যে এইখানে যার জিনিস তুমি লবে রাখবা, এখানে ডান পাশে তার জিনিস তোমাকে হরে রাখতে হবে। তো যেহেতু রুট, তাহলে এখানে চাঁদের দোলনকাল রেখেছো উপরে, তাহলে এখানে চাঁদের অভিকর্ষজ ত্বরণ রাখবা নিচে। এখানে পৃথিবীর দোলনকাল রেখেছো নিচে, এখানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ রাখবা উপরে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ওর চাঁদের একটা জিনিস বাম পাশে আছে উপরে, তো চাঁদের আরেকটা জিনিস ডান পাশে হবে নিচে। ও উপরে তাই ও নিচে তাহলে ওর জিনিস হচ্ছে উপরে। তাহলে চাঁদের টি উপরে, চাঁদের জি নিচে, পৃথিবীর টি নিচে, পৃথিবীর জি উপরে। এটাই হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা কি করব? হ্যাঁ, জি তো সরাসরি জানি না, বাট আমরা গতকাল সূত্র পড়েছি, গতকাল এবং আগের দিন সূত্র পড়েছি, স্মল জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। স্মল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে ওই সূত্রে মান বসাই। তাহলে খেয়াল করো, টি এম ডিভাইডেড বাই টিই ইকুয়াল টু রুট ওভার, এই যে জিই, জির জায়গায় কি বসাবো? জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। হ্যাঁ, এই এমটা কার? পৃথিবী, তাহলে এটা হবে এম ই। এই আরটা কার? পৃথিবী, তাহলে এটাও হবে আর ই। তাহলে কি হচ্ছে? জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার। আর নিচে কি হবে ভাইয়া? জি এম এম ডিভাইডেড বাই আর এম স্কোয়ার। তাহলে উপরের এই যে জিনিসটা ব্র্যাকেটের ভেতর, এটা হচ্ছে জি ইর বদলে লিখেছো, আর নিচের এই ব্র্যাকেট দেওয়া জিনিসটা তুমি লিখেছো জি অফ মুন বা জি এম এর বদলে। আচ্ছা, এখন আমরা এটাকে উল্টে ফেলি। উল্টে দিলে কি আসবে বলো? আমি চাইলে একটু ডিরেক্ট করতে পারি, বাট আমি ধরে নিচ্ছি তোমরা কেউই এগুলো বোঝো না, তাই একটু ডিটেলসে করছি। তাহলে উল্টে দিলে জিনিসটা কেমন আসবে? রুট ওভার জি এম ই ডিভাইডেড বাই আর ই স্কোয়ার ইন্টু, উল্টে দিলে আর এম চলে যাবে উপরে আর জি এম এম চলে আসবে নিচে। তো ভাই এখন দেখো আমাদের জি এম এম আর জি, এই জি কাটা যায় কেন? কারণ মহাকর্ষীয় ধ্রুবক সবার জন্য সেম কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি বলো? এখান থেকে তাহলে আমরা পাচ্ছি টি এম ডিভাইডেড বাই টিই সমান রুট ওভার এম ই ইন্টু, উপরে হচ্ছে আর এম স্কোয়ার, আর নিচে হচ্ছে আমরা এম এম লিখতে পারি, এম এর জায়গায় এম এমটাকে এম এর নিচে লিখি, ঠিক আছে, এম এর নিচে লিখি এম এম, আর আর এম এর নিচে লিখি আর ই। খেয়াল করে দেখো, আর এম এর উপরও স্কোয়ার আছে, আর এর উপরও স্কোয়ার আছে, তাহলে দুইটাকে হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে ভাই উপরের লাইনটাকে আমি এইভাবে লিখলাম। তারপরে লাইনে আমরা কি করব? টি এম ডিভাইডেড বাই টিই ইকুয়াল টু রুট ওভার, এখন মান বসাবো। ভাইয়া এম এম কত? চাঁদের ভর। দেখো এম এম, এই যে দেখো এম এম হচ্ছে এম ই হচ্ছে 81 এম, আর এম হচ্ছে আর ই হচ্ছে 4r। তাহলে এই ভ্যালুগুলো এখন আমরা এখানে বসাবো। তাহলে চলো দেখি, এম ই এটা হচ্ছে আমাদের এম ই হচ্ছে আমাদের 81 এম, আর এম এম হচ্ছে শুধু এম। উপরে থেকে মানগুলো নিয়ে আসছি। আর এম হচ্ছে আমাদের আর ই হচ্ছে আমাদের 4r হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আসলে কি পাচ্ছি? বা
আমরা পাচ্ছি Tm ডিভাইডেড বাই Te সমান, এখন চলো একটু কুটুস করে কেটে দেওয়া যাক। কাটলে কি আসবে ভাইয়া? mm কাটা, হ্যাঁ আর কাটা। তাহলে আমরা যদি mm যদি কেটে দিই তাহলে আমাদের কত থাকতেছে? √81 ডিভাইড, আর এখানে কত থাকতেছে ভাইয়া? উপরে 1 নিচে 4, 1/4 হোল স্কয়ার, তার মানে 1/16। তাহলে 1/16 কে আমরা এখানে শুধু 16 লিখতে পারি, 81/16। তাহলে 81/16 হলে ভাইয়া আমাদের Tm ইকুয়াল টু কত আসবে? টিটাকে এখন আমি এই পাশে নিয়ে যাই, 81 কে রুট করলে হয় 9, 16 কে রুট করলে হয় 4, কারণ 9 কে স্কয়ার করলে হয় 81, 4 কে স্কয়ার করলে হয় 16 ইনটু Te। হ্যাঁ, এখন Te কত? T হচ্ছে পৃথিবীর দোলনকাল। জিনিসটা ছিল সেকেন্ড দোলক পৃথিবীতে সঠিক সময় দেয়, তার মানে T এর মান হচ্ছে 2 সেকেন্ড। তাহলে সেখান থেকে আমরা ফাইনালি চাঁদের দোলনকাল পেয়ে যাচ্ছি। 4 আর 2 যদি কাটো, এই সব যদি হিসেব করে এটা আসবে 4.5 সেকেন্ড। তাহলে যেই সরল দোলকটা পৃথিবীতে 2 সেকেন্ডে একটা দোলন দিত, সেই একই সরল দোলক চাঁদে গেলে 4.5 সেকেন্ডে একটা দোলন দিবে। কেন ভাইয়া বলো? কারণ চাঁদের অভিকর্ষজ ত্বরণ ভাইয়া পৃথিবী থেকে কম। এটা কেন হলো? এটা হওয়ার কারণটা আমি গতকালকের ক্লাসের আলোকে একটু ব্যাখ্যা করি, ঠিক আছে? দেখো কেন এটা উত্তরে লাগবে না, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। কেন T অফ R থেকে T অফ M বেশি হলো? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এটা কেন TE থেকে TM বেশি হলো, কেন TE থেকে TM বেশি হলো? এটার কারণ হলো আমাদের GM থেকে বেশি হয়, মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ চাঁদের অভিকর্ষজ ত্বরণ থেকে বেশি। হ্যাঁ, আমরা গতকালই বলেছি অভিকর্ষজ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যেহেতু আমরা গতকাল এইভাবে পড়েছিলাম যে G যদি বাড়ে তাহলে T যায় কমে, T কমলে ঘড়ি হয় ফাস্ট, আর G যদি যায় কমে তাহলে T যায় বেড়ে, ঘড়ি হয় স্লো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী থেকে চাঁদে গেলে G কমে যায়, পৃথিবী থেকে চাঁদে গেলে, মানে 2 নাম্বারটা ফলো করতেছি, পৃথিবী থেকে যদি আমরা চাঁদে নিয়ে যাই কোনো একটা সরল দোলককে, পৃথিবী থেকে চাঁদে অভিকর্ষজ ত্বরণ G এর মান কম, G কমে যাওয়ার কারণে চাঁদে সরল দোলকের দোলনকাল হয়ে যাবে বেশি, যেটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে ছিল 2 সেকেন্ড, চাঁদে হয়েছে সেটা 4.5 সেকেন্ড, বেশি হয়ে গেছে। এবং বেশি হয়ে যাওয়ার কারণে চাঁদে নিয়ে গেলে কিন্তু ভাই সরল দোলকটা হয়ে যাবে সরল দোলকটা স্লো চলবে। তো আমার এতটুকু পর্যন্ত যা আমি পড়ালাম তা সবাই বুঝতে পেরেছো কিনা? যারা এই মুহূর্তে ক্লাসে আছো ভাইকে একটু কমেন্টে একটু জানাও। যদি আমি দেখতে পাচ্ছি নবনী আনসার দিয়েছো এবং সঠিক উত্তর দিয়েছো, তো যারা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা আমাকে জানাও যে তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, আমাকে জানাও। এবং আমরা পুরো অধ্যায়টা শেষ করতে আমাদের টোটাল যতটা ক্লাস লাগে আমরা নিব। আমাদের হচ্ছে আজকে 3য় ক্লাস চলছে, ভাই ওরকম বাইন্ডিং দিচ্ছি না, যদিও প্রথম বলেছিলাম 3 ক্লাসে শেষ করব, বাট এখন আমি বাইন্ডিং রাখছি না। আমার এই স্লাইডের মধ্যে যা আছে আমরা রিল্যাক্সে পড়বো, আমরা প্রত্যেকদিন একটু করে পড়বো, 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা সোয়া ঘন্টা 1.5 ঘন্টা, যখন যতটুকু ভালো লাগে পড়বো। এবং পরে আমরা দেখবো আমাদের কয়টা ক্লাসে অধ্যায়টা শেষ হয়, এবং প্রত্যেকদিন ক্লাস হবে এই অধ্যায়টা শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে? তারপরে এই অধ্যায়টা শেষ হলে হয়তো বা ভাইয়া 2-3 দিন ব্রেক দিব। কেন? নতুন আরেকটা অধ্যায় হচ্ছে আগে আমাকে সাজাতে হবে, সাজানোর পর সেটা হচ্ছে আবার তোমাদের সামনে আমি নিয়ে আসবো। যখন আবার ক্লাস শুরু হবে, কোন একটা অধ্যায় যখন শুরু হবে, মনে রাখবা যে কোন একটা অধ্যায় যদি শুরু হয়, যদি ভাইয়া যদি শারীরিক সমস্যা বা ব্যক্তিগত কোনো অসুবিধা না হয়, তাহলে টানা ক্লাস নিয়ে ওই অধ্যায়টা শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? এটাই হচ্ছে হিসেব। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওই বিষয়টি ক্লিয়ার। ওকে, ফাইন। তাহলে আমরা এই অঙ্কটা আমরা বুঝলাম। এখন আসো আমরা নতুন আরেকটা টপিক পড়বো। তাহলে আমাদের সেকেন্ড দোলক সংক্রান্ত পড়াশোনা শেষ। হ্যাঁ, সেকেন্ড দোলক থেকে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই ধরনের প্রশ্নই আসতে পারে। সেকেন্ড দোলক থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে বলবে যে একটা সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, তুমি সেটাকে চাঁদে নিয়ে গেছো বা বৃহস্পতি গ্রহে নিয়ে গেছো বা মঙ্গল গ্রহে নিয়ে গেছো, অন্য কোথাও নিয়ে গেছো, সেখানে হচ্ছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ ওই গ্রহের ভর এবং ব্যাসার্ধের কত গুণ, এই রিলেটেড জিনিসপত্র দিয়ে দিবে এবং এই প্যাটার্নে ম্যাথটা করতে হবে, ঠিক আছে? এই প্যাটার্নেই ম্যাথটাকে করতে হবে। চলো এখন আমরা যাই ভিন্ন অক্ষাংশে ঘূর্ণনজনিত কারণে জি এর তারতম্য। এই জিনিসটা চলো আমরা দেখে ফেলি যে আমাদের ভিন্ন ভিন্ন অক্ষাংশে যখন আমরা নিয়ে যাব, তখন হচ্ছে কোন একটা সরল দোলককে যখন নিয়ে যাব, তখন জি এর তারতম্যটা কিভাবে হয়।
ঠিক আছে, তো চলো এটা আমরা একটু বুঝি। হ্যাঁ, এটা আমি অত ডিটেলসে পড়াতে যাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের শুধুমাত্র এই অংশ থেকে আসলে শুধুমাত্র ম্যাথ আসবে অথবা হচ্ছে এমসিকিউ আসবে, এখান থেকে আসলে কোনো ব্যাখ্যা বা প্রতিপাদন আসার কোনো সুযোগ নাই। তো ভাই সরাসরি সূত্রটা লিখে দিব এবং সূত্রের ইমপ্লিমেন্ট বা সূত্রের যে অ্যাপ্লিকেশন প্রয়োগ সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো আমরা দেখি। আমরা প্রথমে একটা পৃথিবী চিন্তা করি। এটা হচ্ছে মনে করো একটা পৃথিবী, ঠিক আছে। এই পৃথিবীর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এবং এই কেন্দ্র থেকে এই যে দূরত্ব এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এইদিকে যে দূরত্ব সেটাও কিন্তু ভাই আমাদের ব্যাসার্ধ। তার মানে আমার যদিও বৃত্ত পুরোপুরি ভালো করে হয় নাই, বাট এইদিকেও হচ্ছে আর, এইদিকেও কিন্তু ভাইয়া আর ব্যাসার্ধ। এখন এই যে রেখাটা এবং এইদিকে যেটা এটাও কিন্তু আর, এই জায়গাটাও কিন্তু আর, এই টোটালটা মিলে হচ্ছে 2r। তো ভাই এই যে রেখাটা, এই যে আমি দাগটা টানলাম, এই দাগটাকে আমরা কি বলি ভাইয়া? এই দাগটার নাম হচ্ছে নিরক্ষরেখা। আমাদের নিরক্ষরেখা, এটা হচ্ছে ইস্ট পূর্ব দিক, এটা হচ্ছে ওয়েস্ট পশ্চিম দিক। হ্যাঁ, এদিকে হচ্ছে নর্থ পোল, এদিকে হচ্ছে আমাদের সাউথ পোল, ঠিক আছে। এদিকে হচ্ছে উত্তর মেরু, এদিকে হচ্ছে দক্ষিণ মেরু। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা এই জিনিসের আরেক নাম কি ভাইয়া? নিরক্ষরেখাকে আমরা বিষুব রেখা নামে চিনি। নিরক্ষরেখা অথবা বিষুব রেখা, নিরক্ষরেখা অথবা এটার নাম হচ্ছে বিষুব রেখা, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় কাজ করে ভাই? এক্স অক্ষ বরাবর কাজ করে। তা নিরক্ষরেখা বা বিষুব রেখা বরাবর আমার অক্ষাংশ ল্যামডা ইকুয়াল টু কত হয়? 0 ডিগ্রি হয়। এটা মনে রাখবা ভাই। প্রশ্নে যদি বলে দেয় যে এটা নিরক্ষরেখা বরাবর কাজ করছে বা বিষুব রেখা বরাবর কাজ করছে, ল্যামডা বলে দিবে না, তুমি মুখস্থ রাখবা নিরক্ষরেখা অথবা বিষুব রেখা মানে হচ্ছে ল্যামডার মান 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষাংশ। এক্স অক্ষ বরাবর অক্ষাংশকে 0 ডিগ্রি বলে। আর এটা কি ভাইয়া? এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে আমাদের সাউথ পোল। তাহলে এই যে নর্থ পোল এটা হচ্ছে উত্তর মেরু, আর এই যে আমাদের সাউথ পোল এটা হচ্ছে আমাদের দক্ষিণ মেরু। তাহলে নর্থ পোল, উত্তর এবং দক্ষিণ বরাবর আমাদের মেরু কাজ করে। হ্যাঁ, মেরু কত বলতো? মেরু হচ্ছে কি, এই যে দেখো এইটা এবং দেখো এই যে এইটা হচ্ছে আমাদের ল্যামডার মান 90 ডিগ্রি। তাহলে মেরু রেখা কাকে বলবো? মেরু রেখা আমরা বলবো, যদি বলে দেয় পরীক্ষার প্রশ্নে যে মেরু রেখা বরাবর আমরা জি এর মান বের করতে চাচ্ছি, তাহলে আমাকে কিন্তু বলে দিবেন এটা কত ডিগ্রি অক্ষাংশ। মনে রাখতে হবে মেরু মানে হচ্ছে 90 ডিগ্রি অক্ষাংশ। মেরু হচ্ছে 90 ডিগ্রি, আর নিরক্ষরেখা অথবা বিষুব রেখা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এই দুইটা কথা আমরা একটু মনে রাখবো। আর ভাইয়া আমরা কোন জায়গায় আমরা জি এর মান আদর্শ পাই মনে আছে তোমাদের? এই যে 45 ডিগ্রি অক্ষাংশ। যদিও এখানে ভালো আসে নাই ছবিটা, আমি একটু মুছে আবার লিখি, সমস্যা নেই। আমি একটু এইভাবে করে দিই, ঠিক আছে, এইভাবে করে দিই এবং চিত্রটাকে আমি আরেকবার একটু এঁকে নিই। চিত্রটাকে যেহেতু হয়ে গেছে, কাটা যেহেতু হয়ে গেছে, চিত্রটাকে আরেকবার আঁকি। চিত্রটাকে আমি আরেকবার এঁকে দিই। এটা হচ্ছে আমাদের মেরু, বা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি অক্ষাংশ। এই 45 ডিগ্রি অক্ষাংশে আমরা কি পাই? এই 45 ডিগ্রি অক্ষাংশ ল্যামডার মানে আমরা পাই জি এর আদর্শ মান। তো ভাই আরেকবার তোমাদের জন্য একটু রিভিউ করে দিচ্ছি, রিভিউটা একটু বুঝে নাও। আমাদের ইস্ট টু ওয়েস্ট বরাবর, পূর্ব পশ্চিম বরাবর আমাদের যে রেখা সেটাকে আমরা বলছি নিরক্ষরেখা অথবা বিষুব রেখা। এখানে আমাদের অক্ষাংশের মান 0 ডিগ্রি, এটা হচ্ছে ল্যামডার মান 0 ডিগ্রি। আমাদের নর্থ সাউথ বরাবর যে রেখা সেটাকে আমরা বলি মেরু রেখা বা পোল। আর নিরক্ষরেখা বা বিষুব রেখাকে বলা হয় ইকুয়েটর। এটি একটু পরে আমরা দেখব। তাহলে পোল হচ্ছে উত্তর দক্ষিণ বরাবর এবং এখানে আমাদের ল্যামডার মান 90 ডিগ্রি। আর ভাইয়া আমাদের 45 ডিগ্রি অক্ষাংশকে আমরা বলি জি এর আদর্শ মান। জি এর আদর্শ মান আমরা পাই 45 ডিগ্রি অক্ষাংশে। এখন আসো আমরা ভিন্ন অক্ষাংশে গুণনজনিত কারণে জি এর তারতম্যের সূত্রটা দেখি। ভাই সূত্রটা হচ্ছে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এই সূত্র কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা জানার আমি মনে করি না খুব বেশি প্রয়োজন আছে। যদি কেউ কিউরিওসিটি থেকে যদি জানতে চাও, এটা নিয়ে তোমরা হচ্ছে ইউটিউবে একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবা, ঠিক আছে। বাট আমাদের ম্যাথের জন্য, আমাদের সিকিউ আনসার করার জন্য বা এমসিকিউর জন্য আমাদের আসলে এটার কোত্থেকে আসলো সেটা জানাটা ম্যান্ডেটরি না, আর এটা জানতে গেলে লম্বা সময় লাগে, যার কারণে ভাই এটা স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের ভিন্ন অক্ষাংশে ঘূর্ণনজনিত কারণে জি এর তারতম্যের সূত্র জি ল্যামডা। ল্যামডা মানে কি? অক্ষাংশ। এই ল্যামডার মান যদি 0 ডিগ্রি বলে তাহলে তুমি এখানে ল্যামডার মান 0 বসাবা। যদি বলে মেরু তাহলে জি পোল লিখবা, মেরুতে এটার মান তুমি 90 ডিগ্রি বসাবা। যদি বলে নিরক্ষরেখা তাহলে এখানে লিখবা জি ইকুয়েটর এবং এখানে ল্যামডার মান তুমি 0 ডিগ্রি বসাবা,
ঠিক আছে। যদি ভাই নিরক্ষরেখা বলে ল্যামডা হবে 0, যদি মেরু বলে ল্যামডা হবে 90 ডিগ্রি। আর নিরক্ষরেখা মেরু যদি না বলে তাহলে অবশ্যই তোমাকে বলে দিবে কত ডিগ্রি অক্ষাংশ, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, কিছু না কিছু একটা মান দিয়ে দিবে তোমাকে। ঠিক আছে। এখন চলো আসো আমরা একটু পরিচয়গুলো একটু দেখি। চলো আমরা এই জিনিসগুলোর পরিচয়গুলো একটু দেখে ফেলি। ঠিক আছে, এই জিনিসগুলোর পরিচয়গুলো একটু দেখে ফেলি। চলো, এখানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। ভাই এখানে জিটা কি? জিটা হচ্ছে আইডিয়াল ভ্যালু, এটা হচ্ছে আইডিয়াল। তুমি চাইলে এখানে লিখে রাখতে পারো জি আইডিয়াল। জি আইডিয়াল মানে কি ভাইয়া? 9.8। তাহলে 9.8 থেকে কিছু একটা বিয়োগ করলে আমরা ভিন্ন ভিন্ন অক্ষাংশে জি এর মান পাই। এখানে আমরা তাহলে লিখি একটু, দেখো এখানে আমাদের জি আইডিয়াল মানে কি, বা জি ল্যামডা কি? জি ল্যামডা হচ্ছে আমাদের যে অক্ষাংশটা দিয়ে দিবে পরীক্ষায়, নিরক্ষরেখা বলতে পারে, মেরু রেখা বলতে পারে, বা 45 ডিগ্রি অক্ষাংশে বলতে পারে, বা 60 ডিগ্রি অক্ষাংশে বলতে পারে, ওই অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি ল্যামডা। তাহলে জি ল্যামডা হচ্ছে প্রদত্ত অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ, যেটা প্রশ্নে দেওয়া থাকবে, প্রদত্ত অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ, এটা হচ্ছে আমাদের জি ল্যামডা। ঠিক আছে। আর জি আইডিয়াল কি ভাইয়া? জি আইডিয়াল হচ্ছে আমাদের আদর্শ মান, এটা হচ্ছে আদর্শ অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা বলি 9.8, আদর্শ অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে। এটার মান কত ভাইয়া? এটার এক্সাক্ট মান হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার, যদিও পরীক্ষার হলে আমরা 9.8ই ব্যবহার করে থাকি। ঠিক আছে। তারপর এই যে আর দেখতে পাচ্ছ, এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, যাকে আমরা বলি 6400 কিলোমিটার, অথবা মিটারে নিলে এটা আসে 6.4 ইন্টু 10⁶ মিটার। আর কি আছে ভাইয়া? ল্যামডা। ল্যামডা কি? তোমাকে যে অক্ষাংশটা বলে দিবে সেটা হচ্ছে ল্যামডা। ল্যামডা হচ্ছে অক্ষাংশের মান, অক্ষাংশের মান। এই ল্যামডা কোন এককে দেওয়া থাকবে? ল্যামডাটা দেওয়া থাকবে ডিগ্রি এককে। যদি নিরক্ষরেখা বলে তাহলে ল্যামডা ধরে নিবা, ল্যামডা মুখস্থ 0 ডিগ্রি। যদি মেরুতে বলে তাহলে ল্যামডার মান 90 ডিগ্রি। আর নিরক্ষরেখা অথবা মেরু না বললে সেক্ষেত্রে ল্যামডার মান তোমাকে প্রশ্নে দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যামডা। এখন আরেকটা জিনিস কি, এখন এই ল্যামডাটা নিয়ে একটু চলো একটু পড়াশোনা করি। দেখো ল্যামডাটা আমাদের হচ্ছে, যদি ল্যামডা নিয়ে যেহেতু পড়াশোনা, ল্যামডাটাকে আমি একটু আলাদা একটু বক্স করে রেখে দেই, আলাদা একটু বক্স করি, বক্স করে আমরা একটু লিখি। চলো, যে যদি নিরক্ষরেখা, যদি নিরক্ষরেখা বা বিষুব রেখা হয়, বিষুব রেখা হয়, তাহলে ল্যামডা, ল্যামডাকে তখন আমরা ইকুয়েটর বলি। নিরক্ষরেখা বা বিষুবরেখার ইংলিশ নাম কি? ইকুয়েটর। তখন ল্যামডা ইকুয়েটর হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে। আর যদি আমাদের মেরু হয়, যদি মেরু রেখা বা পোল, মেরু রেখার ইংলিশ কি? পোল। মেরু রেখা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ল্যামডাকে আমরা বলবো ল্যামডা পোল, এবং ল্যামডা পোলের মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে। আর এর বাইরে যদি অন্য কোনো কিছু যদি থাকে, নিরক্ষরেখাও দিল না বা হচ্ছে মেরু রেখাও দিল না, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ল্যামডার মান আমাদেরকে দিয়ে দিবে 30 ডিগ্রি বা 23 ডিগ্রি বা 25 ডিগ্রি, এমন কিছু একটা বলবে। হ্যাঁ, তাহলে এই সূত্রে আমরা কি কি দেখে ফেললাম বলো তো? কার কার পরিচয়? আমরা জি ল্যামডার পরিচয় দেখে ফেলছি, যেটা হচ্ছে যে অক্ষাংশটা তোমাকে প্রশ্নে বলবে ওই অক্ষাংশ অভিকর্ষজ ত্বরণ, ওটাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বের করি। জি আইডিয়াল হচ্ছে আদর্শ অভিকর্ষজ ত্বরণ, যেটা আমরা 45 ডিগ্রি অক্ষাংশে পাই, এটা হচ্ছে 9.80665 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, বা যাকে আমরা বলি 6.4 ইন্টু 10⁶ মিটার। আর ল্যামডা হচ্ছে আমার অক্ষাংশের মান, যেটা ডিগ্রি এককে বসাতে হবে। যদি নিরক্ষরেখা বা বিষুব রেখা হয় তাহলে ল্যামডাকে আমরা বলবো ল্যামডা ইকুয়েটর, এবং সেই ক্ষেত্রে ল্যামডার মান হবে 0 ডিগ্রি। আর যদি মেরু রেখা হয় তাহলে মেরুর ইংলিশ হচ্ছে পোল, অর্থাৎ ল্যামডা পোল, যেমন নর্থ পোল, সাউথ পোল, উত্তর মেরু, দক্ষিণ মেরু, এবং তখন ল্যামডার মান হবে 90 ডিগ্রি। হ্যাঁ, রইল বাকি কি দেখো তো? রইল বাকি ওমেগা।
ওমেগাটা আমাদের বাকি আছে। চলো ওমেগা জিনিসটা কি সেটা একটু বুঝি। তাহলে আমাদের বাকি রইল কি ওমেগা। ওমেগা হচ্ছে আমাদের কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ। পৃথিবী যে ঘুরছে এই পৃথিবীর কৌণিক বেগটা কত, এই পৃথিবীর কৌণিক বেগ আমাদেরকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, কৌণিক বেগ মানে কি? কৌণিক বেগ হচ্ছে ওমেগা। কৌণিক বেগ কিভাবে পাওয়া যায়? রৈখিক বেগকে যদি আমরা আর দিয়ে যদি ভাগ করি, ব্যাসার্ধ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা সেই ক্ষেত্রে কৌণিক বেগ পাই। একটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, এইভাবে পাওয়া যায়। আরো অনেকভাবে কৌণিক বেগ পাওয়া যায়। যেমন এখানে আমি কৌণিক বেগ বের করতে চাচ্ছি ভাইয়া পর্যায়কালের সাপেক্ষে, টি মানে ক্যাপিটাল টি, পর্যায়কালের সাপেক্ষে আমি যদি কৌণিক বেগ যদি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কৌণিক বেগের সূত্রটা কি চলো আমরা একটু দেখি। ভাই 9-10 এ তোমরা পড়েছো বেগ ভি ইকুয়াল টু s বাই টি। কোত্থেকে পড়েছো এই সূত্রটা? s ইকুয়াল টু ভিটি। এই সূত্রটা থেকে আমরা এই সূত্রটা পাই v ইকুয়াল টু s বাই টি। কৌণিক ক্ষেত্রে এই ভিটা হয়ে যাবে ওমেগা এবং s এর জায়গায় আমরা কি বসাতে পারি? হ্যাঁ, পৃথিবীটা কি একটা বৃত্ত। হ্যাঁ, বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে বৃত্তের বৃত্তীয় মান কত? 2 পাই, 360 ডিগ্রি। তাহলে এই s এর জায়গায় আমি বসাবো 2 পাই আর t মানে হচ্ছে পর্যায়কাল t। অর্থাৎ s ইকুয়াল টু ভিটি, যে সূত্রটা আমরা মুখস্থ করেছি 9-10 এ, সেখান থেকে আমরা লিখতে পারি v ইকুয়াল টু s বাই টি। ওই s বাই টি এরই রূপান্তরিত রূপ হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। তাহলে আমি ওমেগা ইকুয়াল টু কত বসাবো ভাইয়া? ওমেগা ইকুয়াল টু আমি বসাবো 2 পাই বাই টি। এটা মুখস্থ রাখো, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি অনেক কাজে লাগবে যখন আমরা অষ্টম অধ্যায় পড়বো। অষ্টম অধ্যায়ে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি এটা অনেক কাজে লাগে। তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। এখন এই 2 পাই বাই টি কত খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো 2 পাই লিখলাম, টি কত ভাইয়া? পর্যায়কাল। পৃথিবী নিজ অক্ষে একবার আবর্তন করতে কতক্ষণ সময় লাগে ভাইয়া? একদিন সময় লাগে। বাট একদিন যদি সময় লাগে তাহলে এটার কৌণিক বেগ কত? তাহলে পর্যায়কাল কত? একদিন। একদিন মানে কি ভাইয়া? একদিন মানে 24 ঘন্টা। ঠিক আছে, একদিন মানে কত? 24 ঘন্টা। ভাই 24 ঘন্টায় কত কত মিনিট? 24 ইন্টু 60 মিনিট। ভাই 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে একদিন মানে আমার পর্যায়কালকে আমি যদি সেকেন্ডে নেই তাহলে হবে 24 ইন্টু 60 ইন্টু 60। তাহলে এটা হিসাব করলে আমাদের কত আসে চলো দেখি। মানটা মুখস্থ রাখবা 7.27 ইন্টু 10 ইনভার্স 5। তাও আমি একবার একটু চেক করে দিই ঠিক আছে কিনা। 2 পাই ডিভাইডেড বাই 86,400 মানে 24 ইন্টু 60 ইন্টু 60, এটা মানে হচ্ছে 86,400। হ্যাঁ, 7.27 ইন্টু 10 ইনভার্স 5। এই ওমেগাটা মুখস্থ রাখবা 7.27 ইন্টু 10 ইনভার্স 5। হ্যাঁ, কৌণিক বেগের একক কি? রৈখিক বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ওমেগা। তাহলে আমরা কিন্তু আমাদের যে ফর্মুলাটা আমরা মাত্র দেখলাম যে পৃথিবীর ভিন্ন ভিন্ন অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের ফর্মুলা, সেই ফর্মুলাতে আমাদের যত ধরনের জিনিস লাগে সবগুলোর পরিচয় কিন্তু আমি জেনে ফেললাম। ফর্মুলাটা কি? ফর্মুলাটা আমি আরেকবার লিখে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে আমাদের জি ল্যামডা ইকুয়াল টু জি আইডিয়াল, জি আই লিখতে পারো, মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এখানে এই সূত্রে আমরা সবার পরিচয় কিন্তু জেনে গেলাম। ওমেগার মানটা মুখস্থ রাখবা 7.27 ইন্টু 10 ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, কোত্থেকে আসছে? এটার মাতৃসূত্র আমাদের সেই ঘুরে ফিরে 9-10 s ইকুয়াল টু ভিটি, যেখান থেকে আমরা পাই v ইকুয়াল টু s বাই টি। s এর বদলে এখানে লিখেছি আমরা 2 পাই আর স্মল টি এর বদলে আমরা লিখেছি ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এর মান কত? একদিন। একদিন মানে 24 ইন্টু 60 ইন্টু 60 ভাগ করলে আসে 7.27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 রেডিয়ান পার সেকেন্ড। তো আমাকে বলো, এই যে ভাই এতটুকু পর্যন্ত পড়ালাম, এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? আমাকে একটু জানাও এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। বলো বলো বলো, এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার কিনা বলো তো। ঠিক আছে নবনী ক্লিয়ার, ঐশ্বর্যী ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকটু সামনের দিকে আরো কিছুক্ষণ এটা নিয়ে একটু পড়াশোনা করি। হ্যাঁ, আমি বললাম না মেরু এবং আমি কি বললাম বিষুবরেখা। চলো এই দুইটা জায়গা নিয়ে একটু পড়াশোনা করি। দেখো আমরা এখন দুইটা জায়গা নিয়ে পড়াশোনা করব। আমরা লিখব, আমরা প্রশ্নটা এইভাবে লিখি যে প্রশ্নটা হচ্ছে এরকম যে জি পোল বড়, জি পোল এবং
জি ইকুয়েটর, জি পোল মানে কি মেরুতে অভিকর্ষজ ত্বরণ, জি পোল, আর জি ইকুয়েটর মানে কি বিষুব রেখা বা নিরক্ষরেখাতে অভিকর্ষজ ত্বরণ। এর মধ্যে মধ্যে কে বড়, মানে মেরুতে অভিকর্ষজ ত্বরণ বেশি নাকি বিষুব রেখায় বেশি? হ্যাঁ, মধ্যে কে কোন মানটি বড়, এর মধ্যে কোনটি বেশি, কোনটি বেশি, কোনটি বেশি, কোনটি বেশি, ঠিক আছে? এই দুটির মধ্যে কোনটি বেশি, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি কোনটি বেশি এই দুজনের মধ্যে। এই দুজনের মধ্যে আমাদের কোনটি বেশি সেটা আমরা একটু খেয়াল করি। চলো এখন এটা চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে ভাইয়া? এটা চেক করার জন্য আমাকে জি পোল বের করতে হবে, জি ইকুয়েটর বের করতে হবে। তাহলে আমি এইদিকে প্রথমে এই জায়গায় আমি জি পোল নির্ণয় করি, জি পোল, জি পোল নির্ণয় করি, আর এইদিকে ভাইয়া জি ইকুয়েটর নির্ণয় করব। এইদিকে আমি জি ইকুয়েটর, জি পোল মানে কি মেরুতে অভিকর্ষজ ত্বরণ, জি ইকুয়েটরকে নিরক্ষরেখা বা বিষুব রেখায় অভিকর্ষজ ত্বরণ। দুইটাই কোথায় ভাইয়া? ভূপৃষ্ঠে, বাট ভূপৃষ্ঠের ভিন্ন ভিন্ন অক্ষাংশে, ভূপৃষ্ঠের ভিন্ন ভিন্ন অক্ষাংশে। তাহলে জি পোল যখন নির্ণয় করবা তখন সূত্রটা কি? জি ল্যামডার বদলে কি বসাচ্ছ? জি পোল। এই যে জি ল্যামডার বদলে কি বসাচ্ছ? জি পোল। জি পোল ইকুয়াল টু জি আইডিয়াল, জি আইডিয়াল না লিখে এটাকে তুমি শুধু জি লিখতে পারো, কোনো ক্ষতি নাই। তাহলে জি মাইনাস, এক কাজ করি জি আইডিয়াল লেখার দরকার নাই, জি লিখো, জি লিখো, জি আইডিয়াল লিখলে পেজ লাগতে পারে বইটই দেখলে, তাহলে জি লিখো। তাহলে এটা কত? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ঠিক আছে? এখন জি পোলের মধ্যে ভাই ল্যামডার মান কত? 90 ডিগ্রি। জি পোল, জি পোল মানে কি 90 ডিগ্রি অক্ষাংশ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 90 ডিগ্রি, তাই না? এখন একটা জিনিস বলো তো, কস 90 এর মান কত? 0। cos 90 এর মান হচ্ছে 0। তাহলে cos 90 এর মান যদি 0 হয় এই পুরো টার্মটাই 0 হয়ে যাবে। তার মানে আমরা বলবো, এভাবে বলতে পারি, যেহেতু আমাদের ল্যামডা পোল মানে মেরুতে অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি, তাই আমরা লিখতে পারি আমাদের cos স্কয়ার 90 ডিগ্রি ইকুয়াল টু কত? 0। তার মানে অর্থাৎ আমরা বলবো আমাদের যে জি পোল সেটা আসলে কার সমান? জি পোল হচ্ছে জি মাইনাস 0, মানে জি থেকে এই পুরো টার্মটাই কত? 0 হয়। কেন? ওমেগা স্কয়ার আর কে তুমি যদি 0 দিয়ে গুণ করো এই পুরো টার্মটাই 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা পাচ্ছি জি পোল ইকুয়াল টু জি। তার মানে মেরুতে অভিকর্ষজ ত্বরণ কার সমান? মেরুতে অভিকর্ষজ ত্বরণ ভাইয়া আমার আইডিয়াল অভিকর্ষজ ত্বরণের সমান। তার মানে মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান কমেও না বাড়েও না। এখন তাহলে দেখো আমি ইকুয়েটরে বের করি, তাহলে খেয়াল করো জি ইকুয়েটর, জি ইকুয়েটর সমান আমাদের কত আসবে? সেম ফর্মুলা, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা ইকুয়েটর লিখলাম, এখানে ল্যামডা পোল লিখে রাখি, আর এখানে আমি লিখলাম ল্যামডা ইকুয়েটর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? বা জি ইকুয়েটর সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার, এখানে কস স্কয়ার ল্যামডা ইকুয়েটরের মান কত? 0 ডিগ্রি। কেন? কারণ বিষুব রেখা বা নিরক্ষরেখা 0 ডিগ্রি অক্ষাংশে। এখন ভাইয়া বলো তো আমাদের cos 0 এর মান কত ভাইয়া? cos 0 এর মান হচ্ছে 1। তাহলে আমরা লিখব যেহেতু ল্যামডা ইকুয়েটর ইকুয়াল টু 0 ডিগ্রি, আমরা লিখব তাই cos স্কয়ার 0 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে 1 এর সাথে ওমেগা স্কয়ার আর গুণ দিলে কত থাকবে ভাইয়া? ওমেগা স্কয়ার আর থাকবে। তার মানে আমি বলবো অর্থাৎ জি ইকুয়েটর বা বিষুব অঞ্চলে জি, এটা হচ্ছে আমাদের যে আইডিয়াল জি থাকে সেটা থেকে কিছু একটা বিয়োগ করতে হয়, মানে সেই বিয়োগটা কত? ওমেগা স্কয়ার আর। এখন বলো কোনটা বেশি? ভাইয়া মেরুতে জি এর সমান, বাট বিষুব রেখায় জি এর সমান না, জি থেকে কিছু একটা বিয়োগ করলে তার সমান হয়। তাহলে কোনটা বড় ভাই? এটা হচ্ছে মনে করো 10, এখানে 10 থেকে কিছু একটা বিয়োগ করছো, মনে করো 2 বিয়োগ করছো, তাহলে কত আসছে? 8। তো ভাইয়া 10 বড় না 8 বড়? ভাইয়া 10 বড়। তাহলে জি একা জি বড়, বাট জি থেকে তুমি যদি কিছু একটা বিয়োগ করো এই মানটা ছোট। তার মানে আমি বুঝলাম এই জিনিসটা বড়, আমি বুঝলাম জি বড়। তাহলে জিনিসটা আমি কিভাবে লিখবো? চলো দেখি। যেহেতু এই যে জি
এইটা বড় কার থেকে, এই জিনিসটা থেকে, এইটা বড় জি মাইনাস ওমেগা স্কোয়ার আর থেকে, যেহেতু আমাদের জি বড়, ঠিক আছে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, সুন্দর করে লিখি আমি, যেহেতু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এটার থেকে বড়, এই যে এখান থেকে আসছে, তার মানে আমি বলবো জি আসছে কোত্থেকে, জি পোল থেকে, তার মানে আমি বলবো অর্থাৎ আমাদের যে মেরুতে জি পোল সেটা আমার ইকুয়েটরে জি বা বিষুব রেখায় অভিকর্ষজ জি থেকে বড়। তাহলে আমরা এই লাইনটা থেকে কি বুঝলাম ভাইয়া, আমাদেরকে প্রশ্নে বলছিল মেরু এবং বিষুব রেখার মধ্যে কোথায় জি এর মান বেশি, হ্যাঁ মেরুতে জি এর মান বেশি। তাই আমরা বলবো অতএব বলা যায় বা বোঝা গেল আমাদের মেরুতে জি এর মান বেশি। কত বেশি, হ্যাঁ ওমেগা স্কোয়ার আর পরিমাণ বেশি। কেন, কারণ জি থেকে ওমেগা স্কোয়ার আর বিয়োগ করলে পাও জি ইকুয়েটর, বাট এখানে বিয়োগ করা লাগতেছে না। তাহলে এইটা কত বেশি, ওমেগা স্কোয়ার আর পরিমাণ বেশি, ঠিক আছে, জি এর মান বেশি, এবং তা বিষুব রেখায় জি এর মানের চেয়ে জি এর তুলনায় কত বেশি, ওমেগা স্কোয়ার আর পরিমাণ বেশি। এটা একদম এক্সাক্ট একটা আনসার আমরা পেয়ে গেলাম। তো আমি অনেক ধীরে ধীরে পড়ানোর চেষ্টা করছি যাতে করে আমার সোনামণিরা জিনিসটা বুঝতে পারো খুব সহজে। এখন আমাকে তোমরা একটু বলো যে এই জায়গাটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা। আমাকে বলো এতক্ষণ পর্যন্ত যে ভাইয়া বুঝালাম, ধীরে 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 বললাম, এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। এতটুকু পর্যন্ত বোঝা গেল কিনা ভাইয়াকে একটু জানাও। তারপর আমরা জাস্ট একটা ম্যাথ করব, একটা প্রশ্ন গরুর গ এবং ঘোড়ার ঘ, ওইটা করলে আমাদের আজকের ক্লাসটা আমরা সমাপ্ত ঘোষণা করব, ঠিক আছে। হ্যাঁ আগেই বলেছি প্রত্যেক দিন সোয়া ঘন্টা করে ক্লাস হবে, যাতে করে আমারও কষ্টটা না হয় এবং তোমাদেরও যাতে মনোযোগটা ধরে রাখতে সুবিধা হয়। আজকেও কিন্তু আমরা সেকেন্ড দোলক পড়লাম এবং আমরা কিন্তু ভিন্ন ভিন্ন অক্ষাংশে জি পড়ে ফেললাম, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। ইয়েস, নবনী বুঝতে পেরেছ এবং ঐশ্বর্যী বুঝতে পেরেছ, ঠিক আছে। আমরা এখন একটা সিকিউ দেখব, একটা বোর্ড সিকিউর গরুর গ এবং ঘোড়ার ঘ দেখব। তো এটা দেখে আমরা আজকের মতো ছুটি দিব, ঠিক আছে। তো এটা একটা স্লাইড এক্সট্রা রয়ে গেছে, যেহেতু লাগে নাই, ঠিক আছে। এই যে আসলে একটা বোর্ড প্রবলেম দেখি, বেশ চমৎকার একটা বোর্ড প্রবলেম, এটা বেশ চমৎকার একটা বোর্ড প্রবলেম। খেয়াল করো, সবাই খেয়াল করো। পৃথিবী নিজ অক্ষের চারদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে, তার মানে পৃথিবীর পর্যায়কাল কত, 24 ঘন্টা। একে আহ্নিক গতি বলে। পৃথিবীর এই ঘূর্ণন গতির জন্য অভিকর্ষীয় ত্বরণ সর্বত্র সমান হয় না, এটা তো আমরা জানি, মাত্র পড়ছি, তাই না। মেরুতে একরকম হচ্ছে, বিষুব রেখায় একরকম হচ্ছে, আবার আদর্শ মান একরকম হচ্ছে, অনেক রকমের মান, ভিন্ন ভিন্ন অক্ষাংশ, ল্যামডা চেঞ্জ হয়ে গেলে মান চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পেরেছি। পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে 6400 কিলোমিটার এবং ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণ জি আইডিয়াল যেটাকে বলছি সেটা দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। গরুর গ খুবই সহজ, পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করো। ল্যামডার মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কি ল্যামডা। তাহলে আমাকে বলছে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করো, জাস্ট সূত্রে মান বসাই দিলেই অঙ্ক শেষ। তাহলে গরুর গ আমরা কিভাবে করব, তো আমরা লিখি যে 45 ডিগ্রি অক্ষাংশে আমাদের অভিকর্ষীয় ত্বরণ বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের জি ল্যামডা মান কত, 45 ইকুয়াল টু কত আসবে, 45 ইকুয়াল টু কত আসবে, জি মাইনাস এই জিটা কত 9.8 মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে আমাদের এখান থেকে কত আসবে, জি ল্যামডার মান কত, জি 45 ডিগ্রি না লিখলেও চলে, তুমি জি ল্যামডা আকারেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, এখানে জি ল্যামডাই রাখো, এখানে 45 বানাই দিও, তাইলেই হবে। তাহলে কত, জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার 45 ডিগ্রি। এখন ভাইয়া কস 45 এর মান কত, কস 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে জি ল্যামডা ইকুয়াল টু আসবে জি
মাইনাস আমাদের মানগুলো একটু বসাই নিই। জি এর মান কত ভাইয়া 9.8 মাইনাস ওমেগা স্কোয়ার মানে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, ওমেগা মানে কি ভাই 7.27 ইন্টু 10 ইনভার্স 5। পরীক্ষায় এটি একটু আলাদাভাবে দেওয়া আছে দিয়ে বের করে নিও, স্যার একটু খুশি হবে আর কি, যে ওমেগা ইকুয়াল টু 2π/t, সেখান থেকে ওমেগার মানটা বের করে নিও ভাই, যেভাবে বের করেছি এখানে আমি আর করলাম না। আর কত 6400 কিলোমিটার, তার মানে 6.4 ইন্টু 10⁶ মিটার ইন্টু আমাদের আর কি আছে cos স্কয়ার 45, তাহলে cos স্কয়ার 45, cos 45 এর মান কত 1/√2, তাহলে 1/√2 এর উপর কি হবে হোল স্কয়ার ইন্টু 1/√2 হোল স্কয়ার, এরকম। তাহলে এটা সমান আমাদের আসলে কত আসতেছে, তাহলে আমরা পেয়ে যাব আনসারটা বের করলেই 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষীয় ত্বরণের মান। তাহলে এটা কত আসে 9.8 মাইনাস 7.27 into 10⁻⁻5 whole square into 6.4 into 10⁶ into 1/√2 whole square মানে কি 1/2, কারণ √2 কে স্কয়ার করলে 2 হয়, তার মানে 0.5। তো এটা হিসাব করলে আমাদের আসবে 9.783 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে আমাদের আনসার, ঠিক আছে 9.783 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমাদের গরুর গয়ের আনসার। তো গরুর গয়ের আনসার আমি দেখতে পাচ্ছি স্বর্ণা নবনী বের করেছো 9.78, ঠিক আছে, ঐশ্বর্য বের করেছো 9.799, কিভাবে আসছে ভাইয়া জানি না, আরেকবার একটু চেক দিও। হ্যাঁ, তোমার মানটা কেন 9.799 আসছে, তুমি ক্যালকুলেশনে হয়তো একটু ঝামেলা করেছো, আরেকবার একটু চেক দাও, 9.783 আসে, ঠিক আছে, এই যে 9.783 আসে, যদিও দেখা যাবে না এত দূর থেকে, আচ্ছা দেখানো বৃথা, তাহলে 9.783 আসবে। ওকে, ঠিক আছে। তো আশা করি আমরা সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। চলো পরের ম্যাথটাতে যাই। ঘ, একই প্রশ্ন ঘ বলছে বিষুব অঞ্চলে কোন বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য বানিয়ে ফেলতে চাচ্ছি। তার মানে বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ শূন্য করতে হলে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে, তাহলে ওমেগা বের করতে হবে ভাইয়া। পৃথিবীর কৌণিক বেগ তো আমি একটা জানি কত 7.27 ইন্টু 10⁻⁵, ওটার জন্য তো আমাদের কখনোই অভিকর্ষীয় ত্বরণ শূন্য হবে না, তাই না? বাট আমাকে বলছে বিষুব অঞ্চল নাও, তার মানে ল্যামডার মান কত, বিষুব অঞ্চল মানে কি, বিষুব অঞ্চল মানে হচ্ছে ল্যামডার মান 0 ডিগ্রি, ল্যামডার মান 0 ডিগ্রি ধরো এবং অভিকর্ষীয় ত্বরণ ওখানে 0 বানাও, মানে জি ল্যামডা কত 0, তাহলে ল্যামডার মান 0 ধরো, জি ল্যামডা 0 বানাও, তাহলে কৌণিক বেগের পরিবর্তন কি রূপ হবে, তার মানে ল্যামডার মান 0 ডিগ্রি, জি ল্যামডা 0 ধরে আমি একটা ওমেগা বের করব, এবং ওই ওমেগাটাকে আমি পৃথিবীর নর্মাল যে ওমেগা আছে 7.27 ইন্টু 10⁻⁵ ওটার সাথে বিয়োগ করব, বিয়োগ করে আমি দেখব পরিবর্তনটা নেগেটিভ আসতেছে নাকি পজিটিভ আসতেছে। যদি নেগেটিভ আসে আমি বলবো হ্রাস পাবে, আর যদি পজিটিভ আসে তাহলে আমি বলবো বৃদ্ধি পাবে। তার মানে বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ শূন্য বানাইতে হবে। বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ শূন্য মানে কি, বিষুব অঞ্চলে তুমি গেলে তুমি নিজেকে ওজন শূন্য মনে করবা, তোমার ওজন নাই, তুমি ভাসবা। এখন এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না, কেন, কারণ এরকম হলে কিয়ামত হয়ে যাবে, সহজ কথা। কারণ কি, কারণ হচ্ছে পৃথিবীর নিজস্ব একটা গতি আছে, এটা আল্লাহ দিয়ে দিছে, এটা আসলে কমবে পারবে না, এটা একমাত্র যদি এদিক ওদিক হয় তাহলে কিয়ামত হয়ে যাবে, সহজ কথা। তাহলে আমাদের বিষুব অঞ্চলে কিন্তু অঙ্কের খাতিরে আমাদেরকে করতে হবে, বিষুব অঞ্চলে আমরা ল্যামডা মানে 0 ডিগ্রি, ল্যামডা মানে 0 ডিগ্রিতে আমাদেরকে জি ল্যামডা 0 করতে হবে। বিষুব অঞ্চলে কোনো বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য, তাহলে কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে। তাহলে চলো আমরা এই ম্যাথটা করে দেখি। হ্যাঁ, এই ম্যাথটা আমরা করে দিই, দেখো বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো ঘ নাম্বার ম্যাথে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা একটু লিখি। এখানে বিষুব অঞ্চল বলছে, তাহলে বিষুব অঞ্চলে ল্যামডা কত 0 ডিগ্রি, কারণ এটা আমাদের মুখস্থ, ল্যামডা ইকুয়াল টু 0 ডিগ্রি, এবং বিষুব অঞ্চলে আমাদেরকে বলছে অভিকর্ষীয় ত্বরণ শূন্য করতে হবে, তার মানে জি ল্যামডা কত 0, জি ল্যামডা 0। কেন, কারণটা পরীক্ষার হলে লিখতে হবে না, এখন জাস্ট তোমরা বোঝার জন্য আমি লিখে দিচ্ছি। কারণ বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ শূন্য, বিষুব অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ শূন্য, প্রশ্নে বলা আছে অভিকর্ষজ ত্বরণ শূন্য, প্রশ্নে বলা আছে, এই জন্য আমি জি ল্যামডা শূন্য ধরছি। ভাই এই লাইনটা বাংলা কথাটা পরীক্ষায় লিখতে হবে না, ঠিক আছে, তোমাদের বোঝার জন্য। আচ্ছা, এখন কৌণিক বেগের কিরূপ পরিবর্তন হবে, আমরা এটার সাপেক্ষে আমরা বের করব কৌণিক বেগের পরিবর্তন, ওমেগা ফাইনাল বের করব, এবং সেখান থেকে আমি ফাইনালি ডেল ওমেগা বের করব, ঠিক আছে। আর ওমেগা ইনিশিয়াল কত, ওমেগা ইনিশিয়াল হচ্ছে 7.27 ইন্টু 10⁻⁵,
এটা মানে নর্মাল ওমেগা, পৃথিবীর নর্মাল ওমেগা, ওমেগা আই, ওমেগা ইনিশিয়াল 7.27 ইন্টু 10⁻5। ঠিক আছে, খুবই সহজ ম্যাম। তাহলে বাকিটা তো আমরা নিজেরাই করতে পারি। আমরা কি জানি? আমরা জানি জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখানে ওমেগা কোন ওমেগা বসাবো? ওমেগা এফ বসাবো, কারণ ওমেগা এফই তো বের করবো, তাই না? আচ্ছা, আর ওমেগা আই তো আমি অলরেডি জানি 7.27 ইন্টু 10⁻5, তাহলে ওমেগা এফ বের করবো। তাহলে দেখো জি ল্যামডা কত, অভিকর্ষ যতন শূন্য বানাতে হবে, জি কত 9.8 মাইনাস ওমেগা এফ বের করবো, ওমেগা এফ স্কোয়ার বের করবো, আর কস স্কোয়ার ল্যামডা মানে কি? কস স্কোয়ার ল্যামডা মানে হচ্ছে কস স্কোয়ার 0 ডিগ্রি, যেহেতু বিষুবরেখা বলছে। তো এটার সমান আমাদের কত আসতেছে? 0 ইকুয়াল টু 9.8। আচ্ছা, 9.8 না লিখে একবারে মান বসাই, এখানে জি রাখি। হ্যাঁ, এখানে আপাতত জি রেখে দিই, 9.8 পরে বসাই, আগে সূত্রটা ডিরাইভ করি। তাহলে জি মাইনাস ভাই cos 0 মান কত? 1, তাহলে 1 এর সাথে পুরোটা গুণ করলে কত আসবে? ওমেগা এফ স্কোয়ার আর। আমার উদ্দেশ্য কি? ওমেগা এফ বের করব। তাহলে খেয়াল করো, এই ওমেগা এফ এই পাশে নিয়ে আসলে পজিটিভ হয়ে যাবে, ওমেগা এফ স্কোয়ার আর ইকুয়াল টু জি। উদ্দেশ্য কি? ওমেগা বের করব। তাহলে আমরা বের করি, বা ওমেগা এফ স্কোয়ার ইকুয়াল টু কত? জি বাই আর। তাহলে ভাই ওমেগা এফ ইকুয়াল টু কত? রুট ওভার জি বাই আর। তাহলে এক লাইনে করে ফেলি, তাহলে ওমেগা এফ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার জি বাই আর। ঠিক আছে, এখন রুট ওভার জি এর মান কত? 9.8। ঠিক আছে, আর কত? আর হচ্ছে আমাদের 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে এটা হিসেব করলে আমি ওমেগা এফ পাবো রেডিয়ান পার সেকেন্ডে, কারণ কৌণিক বেগ রেডিয়ান পার সেকেন্ডে পাওয়া যায়। তাহলে কত আসে? রুট ওভার 9.8 ডিভাইডেড বাই 6.4 ইন্টু 10⁶, 1.237। অনেক বেশি হতে হবে, 1.237 ইন্টু 10⁻3। হ্যাঁ, নর্মালি পৃথিবীর কৌণিক বেগ কত? 10⁻5, ওটা ছোট। আর এখন কত হতে হবে? 10⁻3। তার মানে পৃথিবীর বেগ অনেক বেশি বেড়ে যেতে হবে। তার মানে এত জোরে যদি পৃথিবী যদি ঘুরে, তখন কিন্তু আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ে যাব, তাই না? মানে কি, মানে আমাদের আল্লাহ যেভাবে বানাইছে তার বিরুদ্ধে চলে যেতে হবে। মানে আল্লাহ কি করতেছেন, হঠাৎ করে উনি মনে করেন এত রেগে গেছেন যে বলতেছে যে এখন হচ্ছে পৃথিবীর ঘূর্ণন বাড়াই দিব, এরকম তার করবেন না, তাই না? তার মানে এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব না। হ্যাঁ, এটা কিয়ামতের ছাড়া সম্ভব না। তাহলে খেয়াল করো, কারণ কি? কারণ সৃষ্টি জগতে সবকিছুই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার অধীন, তিনি যেভাবে চান সেভাবেই হয় এবং সবসময় একই গতিতে গতিশীল। তো এটা আমরা জাস্ট অঙ্কের খাতিরে এটা করছি। তাহলে ওমেগা এফ ইকুয়াল টু কত? এত রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এখন তাহলে আমাকে বলছে পরিবর্তনটা কিরূপ হতে হবে। ভাই পরিবর্তন সবসময় কি করতে হয়? ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করতে হয়। তাহলে আমরা সুতরাং লিখবো ডেল ওমেগা ইকুয়াল টু কত? ডেল ওমেগা ইকুয়াল টু হচ্ছে ওমেগা এফ মাইনাস ওমেগা আই। তো ওমেগা এফ মাইনাস ওমেগা আই করলে কত হয়? ওমেগা এফ হচ্ছে এটা 1.237 ইন্টু 10⁻3 মাইনাস ওমেগা আই হচ্ছে 7.27 ইন্টু 10⁻5। তাহলে হিসাব করলে আমাদের কত আসে? দেখো কত আসে, 1 যা আসছে সেটাকে বিয়োগ করব 7.27 ইন্টু 10⁻⁻5 দিয়ে। হিসাব করলে আমাদের আসবে 1.164, তাই না? 1.164 ইন্টু 1.165 ইন্টু 10⁻3, 1.165 ইন্টু 10⁻3 এত রেডিয়ান পার সেকেন্ড। যেহেতু পজিটিভ আনসার আসছে, তার মানে এটা বৃদ্ধি করতে হবে। পরিবর্তনটা কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। তো এখান থেকে আমরা আসলে কি বুঝলাম? আমাদের প্রশ্নে বলছে বিষুব অঞ্চলে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষীয় ত্বরণ শূন্য হতে হলে পৃথিবীর কৌণিক বেগের কিরূপ পরিবর্তন করতে হবে। আমরা দেখলাম যে পৃথিবীর কৌণিক বেগ আমাদের 1.165 ইন্টু 10⁻3 রেডিয়ান পার সেকেন্ড বৃদ্ধি করতে হবে।